গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন শোবিজে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি মিতু খন্দকার। বিনোদনধর্মী এই অনুষ্ঠানে হলিউড, বলিউড ও ঢালিউডের তরতাজা সব খবরের সাথে থাকবে দেশ বিদেশের মিউজিক ইন্ডাস্ট্রির আপডেট, সেই সাথে রূপালী জগতের জনপ্রিয় তারকাদের নিয়ে বিশেষ আয়োজন। দর্শক, চলুন শুরুতেই দেখে নেই আজকের পর্বের চুম্বক অংশগুলো। তুই আমার জিজ্ঞেস কি হয়েছে, তুই বের করতে পারিস না? রাফির প্রেসার কুকারে বুবলি। আমার বন্ধু জাদু জানে। আধুনিক বাংলা সঙ্গীতের জাদুকর হাবিব ওয়াহিদ। অ্যাভাতার ঝড় চলছে। দেখছিলেন শোবিজের এই পর্বে কি কি থাকছে তার প্রিভিউ। এবার চলে যাচ্ছি শোবিজের মূল আয়োজনে। ঢালিউডের আলোচিত নির্মাতা পরিচালক রায়হান রাফি বরাবরই পর্দায় চমক দিতে পছন্দ করেন। এবার তিনি নিয়ে আসছেন তার নতুন ধামাকা প্রেসার কুকার। তবে এই সিনেমায় সবচেয়ে বড় চমক হলো এর কাস্টিং। প্রায় ৩ বছর পর আবারও রাফির নির্দেশনায় ফিরছেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলি। বুবলি ও রায়হান রাফি এর আগে একসঙ্গে কাজ করেছিলেন ৭ নম্বর ফ্লোরে। চরকি প্রযোজিত এই সিনেমায় বুবলির অভিনয় ও চরিত্র নির্বাচন দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। তাই আবার এই জুটির একসঙ্গে কাজ করা নিয়ে স্বাভাবিকভাবেই প্রত্যাশা তৈরি হয়েছে। কি হয়েছিল ওই দিন? তুই আমার জিজ্ঞেস কি হয়েছে, তুই বের করতে পারিস না? বুবলির এই নতুন সিনেমা শুধু বিনোদনই নয়, নারীর জীবন সংগ্রামের প্রতিফলন হিসেবে সিনেমা প্রেমীদের কাছে নতুন অভিজ্ঞতা হতে পারে। তুমি জানো না আমি আমার বোনকে কত ভালোবাসি। শি ইজ 6 মান্থস প্রেগন্যান্ট। সম্প্রতি রাশেদ আক্তার পরিচালিত শাপলা শালক সিনেমায় বুবলি অভিনয় করেছেন সজলের বিপরীতে। সিনেমাটির কিছু অংশের কাজ এখনও বাকি থাকলেও এর মধ্যে নতুন সিনেমা প্রেসার কুকারের শুটিংও শুরু করছেন তিনি। এছাড়াও বুবলি তার নতুন সিনেমা পিনিকের একটি আস্ত গানের শুটিং মাত্র ১ টেকে শেষ করে রেকর্ড করেছেন। আধা চাঁদ শিরোনামের এই রোমান্টিক গানটিতে তার সঙ্গে আছেন আদর আজাদ। পিনিক একটি সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমা। এটি পরিচালনা করছেন জাহিদ জুয়েল। প্রেসার কুকার এর বড় বিশেষত্ব হলো এটি একটি পুরো দস্তুর নারীকেন্দ্রিক সিনেমা। প্রচলিত অর্থে এখানে কোনো হিরো বা নায়ক নেই। বুবলির পাশাপাশি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা যাবে নাজিফা তুষি এবং মারিয়া শান্তকেও। তবে গুঞ্জন রয়েছে একটি রহস্যময় পুরুষ চরিত্রে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীর মতো শক্তিশালী অভিনেতাকে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদ উল ফিতরে। দীর্ঘ ২১ বছর পর ঈদ উৎসবে প্রেক্ষাগৃহে ফিরছে এই প্রযোজনা প্রতিষ্ঠানটি। খিদাই একমাত্র খোদা, যা সবকিছু বুলাই দিতে পারে। রাফির মেকিং আর বুবলির নতুন অবতার সব মিলিয়ে আসন্ন ঈদে প্রেসার কুকার দর্শকদের মাঝে কতটা সিটি বাজাতে পারে সেটা এখন দেখার বিষয়। বছর শেষ, বিনোদন অঙ্গনের কোথাও নেই পরিমণি। ঢালিউডের আলোচিত ও সমালোচিত নায়িকা পরিমণি নানা ইস্যুতে খবরের শিরোনামে থাকলেও এই সময়ে তার কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি। ডোডোর গল্প নামে একটি সিনেমার শুটিং শেষ হলেও মুক্তির ব্যাপারে কোনো তথ্য নেই। গত বছরের শুরুতে গোলাপ নামের সিনেমায় ঘোষণা এলেও এখনো শুটিংয়ের কোনো খবর নেই। ২০২০ সালে কয়েকদিনের শুটিং শেষে আটকে যাওয়া প্রীতিলতা ছবির কাজ আবার শুরু হচ্ছে শুনে কেউ কেউ বলছেন শুটিং শুরুর আগ পর্যন্ত এ নিয়েও নিশ্চিত কিছুই বলা যাবে না। ভক্ত এবং সমালোচকের প্রশ্ন, পরিমণি আছেন আলোচনায়, কিন্তু সিনেমা কোথায়? ওর পেমেন্ট ৩০ লাখ টাকা। মেয়েটা সাংবাদিক। পরিমণিকে নিয়ে চলচ্চিত্রের চেয়ে ব্যক্তিজীবন ঘিরে আলোচনা হয় বেশি। পরীর পেশাগত ও ব্যক্তিজীবনের দিকে তাকালে দেখা যায় পরিমণির জনপ্রিয়তার বড় একটি অংশ জুড়ে আছে তার ব্যক্তিজীবন, প্রেম, সম্পর্ক, পারিবারিক বিষয় কিংবা ব্যক্তিগত সিদ্ধান্ত। এসব দিকে ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন সময়ে তাকে ঘিরে আলোচনা সমালোচনার উপলক্ষ হয়। তার জীবনের নানা অধ্যায় নিয়ে ভক্তদের কৌতূহল যেমন প্রবল, তেমনই সমালোচকেরাও নজর রাখেন তার পদক্ষেপে। সিনেমা নিয়ে সেভাবে আলোচনা আসতে না পারলেও বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুক পেজে সবচেয়ে বেশি অনুসারী নিয়ে এগিয়ে আছেন এই তারকা। শক্তি লাগে, তার চেয়ে বেশি লাগে সাহস। আচ্ছা পারফি,
আপনি কোথায়? পরিমণির সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিল 2023 সালে এবং সেই বছরের 3টি ছবি দর্শক বা ব্যবসার দিক থেকে উল্লেখযোগ্য সাফল্য পায়নি। নতুন সিনেমা ডোডোর গল্প শেষ হলেও মুক্তি পায়নি, গোলাপ ঘোষণা পর্যায়ে আছে। আর 2020 সালে থেমে থাকা প্রীতিলতার ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। অনেকটা সময় চলচ্চিত্রের ব্যস্ততা চোখে না পড়ায় সংবাদ মাধ্যমের নজর স্বাভাবিকভাবেই তার ব্যক্তি জীবনে ফোকাস করেছে। কত বড় বল মারছি দেখবা। পরিমণির প্রেমের সম্পর্ক সর্বদা সংবাদে আলোচিত। এই তারকা অকপটে একাধিক প্রেম ও বিয়ে প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন। তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে সম্পর্ক এবং মামলার কারণে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। ব্যক্তিগত সম্পর্কের নাটক, ভাঙা গড়া, তরুণ প্রেমিকের জামিনদার হওয়ার ঘটনা সবই গণমাধ্যমে ভাইরাল হয়। তবে এসব সম্পর্ক দীর্ঘমেয়াদী হয়নি এবং পরবর্তী সময়ে পরিমণি নতুন সম্পর্কেও জড়িয়েছেন। পরিমণি অনলাইনে বডি নামে মাতৃত্বকালীন পোশাকের ব্যবসা চালু করেছেন। নিজের ফেসবুক পেজ ও আইডিতে পোশাক পরে ছবি ও ভিডিও পোস্ট করছেন, যা সামাজিক মাধ্যমে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের মনোযোগ কেড়েছে। পরিমণি চলচ্চিত্র জীবন 10 বছরেরও বেশি সময় ধরে চললেও অভিনীত সিনেমার সংখ্যা বেশি নয়। 2013 সালে ভালোবাসা সীমাহীন ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করে তিনি ধীরে ধীরে ঢালিউডের প্রধান নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে স্বপ্নজাল, বিশ্বসুন্দরী ও অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। আলোচিত হাওয়া সিনেমায় অভিনয়ের পর নাজিফা তুষিকে নতুনভাবে চিনেছে দর্শক। মেজবাউর রহমান সুমনের পরিচালনায় 2022 সালের 29শে জুলাই মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয়ের জন্য তুমুল প্রশংসা পান তিনি। তবে সেই ছবির পর আর বড় পর্দায় দেখা যায়নি তুষিকে। এ নিয়ে অনেকের মনে কৌতূহল, এমনকি প্রশ্নও ছিল, কেন এতদিন দর্শকের সামনে এলেন না তিনি। 2015 সালে নির্মাতা রেদওয়ান রনির আইসক্রিম সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় লাক্স তারকা তুষির। এরপর হাওয়ায় নাম লেখাতে কেটেছে 7 বছর। এক দশকের ক্যারিয়ারে 2টি সিনেমা মুক্তি পেয়েছে। তুষির সিনেমার সংখ্যা কম, তা নিয়ে অনুরাগীদের আক্ষেপও কম নয়। অনুরাগীদের আক্ষেপ ঘুচিয়ে বছরটা নিজের করে নিতে পারেন তুষি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। হাওয়া মুক্তির পর মাস 6 বিরতি নেন তুষি। এরপর 3 বছর ধরে টানা সিনেমা করছেন তিনি। এর মধ্যে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের একটি সিনেমা, মেজবাউর রহমান সুমনের রইদ, রায়ান রাফির আন্ধার সিনেমার শুটিং শেষ করেছেন। মার্চে এন রাশেদ চৌধুরীর সখী রঙ্গমালা সিনেমার শুটিং করবেন। এর বাইরে আন্ধার, সখী রঙ্গমালা সহ গ্ল্যামারহীন চরিত্রে অভিনয় করছেন তুষি। অভিনেত্রীদের কেউ কেউ গ্ল্যামারহীন চরিত্রকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন, তবে তুষির কাছে বিষয়টি কোনো ঝুঁকি না। এবছর তুষির একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায়। দর্শকের প্রতিক্রিয়া কেমন আসে সেটা এখন দেখার বিষয়। তাই নতুন বছরের পরিকল্পনাও আপাতত অনেকটাই দেখে শুনে এগোতে চান তিনি। দেবী, কিসের দেবী? বাংলাদেশের সঙ্গীত জগতে যখন একঘেয়েমি জেঁকে বসেছিল, ঠিক তখনই এক তরুণ তুর্কি লন্ডন থেকে এক নতুন সুরের ধারা নিয়ে হাজির হন। তিনি হাবিব ওয়াহিদ। বাংলা লোকসঙ্গীতের সঙ্গে আধুনিক ইলেকট্রনিকা এবং টেকনোবিটের এক অদ্ভুত মেলবন্ধন ঘটিয়ে তিনি বদলে দিয়েছিলেন এ দেশের সঙ্গীতের মানচিত্র। আজ তিনি কেবল একজন গায়ক নন, বরং আধুনিক বাংলা পপ ও ফিউশন সঙ্গীতের এক অনন্য প্রতীক। গায়ক হাবিব ওয়াহিদের জন্ম 1979 সালের 15 অক্টোবর ঢাকায়। সঙ্গীত তার রক্তে মিশে আছে, কারণ তার পিতা ফেরদৌস ওয়াহিদ এদেশের আধুনিক পপ সঙ্গীতের অন্যতম প্রতিকৃত। বাবার কাছে তার প্রথম সুরের দীক্ষা। পরে তিনি লন্ডনের স্কুল অব অডিও ইঞ্জিনিয়ারিং থেকে শব্দ প্রকৌশলে উচ্চশিক্ষা গ্রহণ করেন। লন্ডনে থাকাকালীন সময়ে তিনি অনুভব করেন যে শেকড়ের গান বা লোকসঙ্গীতকে আধুনিক ধাঁচে উপস্থাপন করলে তা বিশ্ব দরবারে সমাদৃত হবে।
2003 সালে মুক্তি পায় হাবিবের প্রথম অ্যালবাম কৃষ্ণ। সিলেটের মরমী কবিদের গানকে তিনি নতুন সঙ্গীত আয়োজনে নিয়ে আসেন। এই অ্যালবামটি প্রকাশের পর রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান হাবিব। এরপর একে একে মায়া, ময়নাগো, শোন, বলছি তোমাকে এবং আহ্বান অ্যালবামগুলোর মাধ্যমে তিনি নিজেকে অপরিহার্য করে তোলেন। বিশেষ করে ময়নাগো অ্যালবামের মাধ্যমে তিনি প্রথমবার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং শ্রোতাদের মন জয় করে নেন। হাবিব কেবল নিজে গাননি, বরং সঙ্গীতাঙ্গনকে উপহার দিয়েছেন অনেক গুণী শিল্পী। ন্যান্সি, কণা, জুলি এবং নির্ঝরের মতো জনপ্রিয় গায়িকাদের ক্যারিয়ার গড়ায় হাবিবের সুর ও সঙ্গীতের অনবদ্য সফল। হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা, প্রজাপতি এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো অসংখ্য ছবিতে তার গানগুলো মাইল ফলক হয়ে আছে। 2011 সালে প্রজাপতি চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া মেরিল প্রথম আলো পুরস্কার সহ অসংখ্য সম্মাননা তার ঝুলিতে রয়েছে। সময়ের সাথে সাথে হাবিব নিজেকে বদলেছেন। বর্তমানে তিনি সিঙ্গল ট্র্যাক এবং মিউজিক ভিডিওর মাধ্যমে শ্রোতাদের সাথে যুক্ত থাকেন। তার নিজস্ব ইউটিউব চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে নতুন নতুন এক্সপেরিমেন্টাল গান নিয়মিত প্রকাশ করছেন। হাবিব এখন সিনেমার এবং বিজ্ঞাপনের গান নিয়ে ব্যস্ত থাকলেও নিজস্ব অ্যালবামের কাজও করছেন। হাবিব ওয়াহিদ মানেই সুরের কারুকার্য আর শব্দের শৈল্পিক খেলা। বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে আধুনিক ফিউশন যুগের প্রবর্তক হিসেবে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তরুণ প্রজন্মের কাছে তিনি আজও এক আইকন, যার প্রতিটি নতুন সুরের অপেক্ষায় থাকে কোটি সঙ্গীতপ্রেমী। 'শোবিজ'। এবারে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। ফিরে এসে আপনাদেরকে জানাবো কিংবদন্তি হাঙ্গেরিয়ান পরিচালক বেলাতারের গল্প। Bad stories, fake acting, bad colors. It was so ugly, and life it's not like this. বিশ্ব চলচ্চিত্রের এক নক্ষত্রের পতন। চিরদিনের জন্য ক্যামেরা আর লাইট অ্যাকশনের মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমালেন কিংবদন্তি হাঙ্গেরিয়ান পরিচালক বেলাতার। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করে গত 6 জানুয়ারি 70 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিষণ্ণ চলচ্চিত্র ভাষার রূপকার। 1955 সালে হাঙ্গেরিতে জন্ম নেওয়া এই শিল্পী মাত্র 16 বছর বয়সে বাবার উপহার দেওয়া ক্যামেরা দিয়ে শুরু করেছিলেন তার শৈল্পিক যাত্রা। তিনি ছিলেন তথাকথিত স্লো সিনেমা বা ধীর গতির চলচ্চিত্রের পথিকৃৎ। সাদা কালো চিত্রগ্রহণ, দীর্ঘ অবিচ্ছিন্ন শট আর মানুষের একাকিত্বের গভীর চিত্রায়নই ছিল তার স্বতন্ত্র পরিচয়। Látod, mennyi bajt csinálsz? 1994 সালে মুক্তি পাওয়া 7.5 ঘন্টা দীর্ঘ সিনেমা সাতান তাঙ্গো তাকে বিশ্বজুড়ে এক অনন্য খ্যাতি এনে দেয়। হাঙ্গেরির প্রথম স্বাধীন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ড্যামনেশন এবং 2011 সালে বার্লিন উৎসবে রূপালী ভল্লুক জেতা দ্য তুরিন হর্স তার অসামান্য কীর্তি। 2011 সালে তিনি চলচ্চিত্র নির্মাণ থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। I saw only just bad stories, fake acting, bad colors. It was so ugly, and life it's not like this. And in my films, I'm not knocking on the door. I kick the door. I just wanted to punch you. I just wanted to beat you, shake you, move you. ইউরোপীয় চলচ্চিত্র একাডেমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, আমরা একজন অসাধারণ নির্মাতাকে হারালাম, যার শক্তিশালী রাজনৈতিক কণ্ঠস্বর আমাদের ভাবিয়েছে। বেলাতার পৃথিবী থেকে বিদায় নিলেও তার সৃষ্টি করা সেলুলয়েডের দৃশ্যগুলো অনন্তকাল অনুপ্রাণিত করবে অনাগত দিনের নির্মাতাদের।
বিশ্বব্যাপী মুক্তির মাত্র 18 দিনের মাথায় $1 বিলিয়ন ঘর পেরিয়ে গেছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। এখনো পর্যন্ত ছবিটির মোট আয় দাঁড়িয়েছে $1.083 বিলিয়ন। এর মধ্যে উত্তর আমেরিকায় আয় $306 মিলিয়ন আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে $777.1 মিলিয়ন। অ্যাভাটার সিরিজের তৃতীয় এই কিস্তি অবশ্য আগের দুই ছবির তুলনায় একটু ধীর গতিতেই $1 বিলিয়নের মাইল ফলক ছুঁয়েছে। 2022 সালে মুক্তি পাওয়া অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার মাত্র 14 দিনে $1 বিলিয়ন আয়ের ক্লাবে ঢুকে পড়েছিল। আর 2009 সালে প্রথম অ্যাভাটার ছবিটি এই মাইল ফলক ছুঁয়েছিল 17 দিনে। তবে আগের দুটির ছবি দীর্ঘদিন বড় পর্দায় রাজত্ব করেছিল, টানা 7 সপ্তাহ ধরে বক্স অফিসের শীর্ষে ছিল তারা। শেষ পর্যন্ত সেগুলো হয়ে ওঠে চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সর্বোচ্চ আয় করা ছবি। প্রথম অ্যাভাটার এর আয় ছিল $2.9 বিলিয়ন আর এর সিকুয়েল আয় করেছিল $2.3 বিলিয়ন। She's so close. অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ বিশ্বব্যাপী আয়ে $2 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারবে কিনা তা এখনও অনিশ্চিত। এ লক্ষ্য অর্জন অনেকটা নির্ভর করবে আন্তর্জাতিক দর্শকের ওপর, কারণ আগের দুটি ছবিকেই মূলত বিদেশি বাজারে দর্শকেরাই অভূতপূর্ব উচ্চতায় পৌঁছে দিয়েছিল। No, Spider. And we will find another way. প্রথম অ্যাভাটার শুধু আন্তর্জাতিক বাজার থেকে আয় করেছিল $2.1 বিলিয়ন আর দ্য ওয়ে অব ওয়াটার বিদেশি বাজার থেকে তুলেছিল $1.65 বিলিয়ন। We cannot let you bring your war here. অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ হল 2025 সালে ডিজনির তৃতীয় ছবি যা $1 বিলিয়ন বেশি আয় করেছে। এর আগে একই বছরে এই মাইল ফলক স্পর্শ করে লিলো অ্যান্ড স্টিচ ও জুটোপিয়া 2। তুলনামূলকভাবে উল্লেখযোগ্য বিষয় হল ডিজনির প্রতিদ্বন্দ্বী কোন স্টুডিওই 2023 সালের পর থেকে একটি ছবিও $1 বিলিয়ন ঘরে তুলতে পারেনি। We check the perimeter, snoop a little, we find nothing, we bail. No snake has set foot in Zootopia in forever. ফায়ার অ্যান্ড অ্যাশের গল্প আবর্তিত হয়েছে জেক সলি, নেইতিরি ও তাদের পরিবারের চারপাশে। এবার তাদের মোকাবিলা করতে হচ্ছে এক নতুন শত্রুর সঙ্গে। এই ছবি দিয়ে পরিচালক জেমস ক্যামেরন তার ক্যারিয়ারে চতুর্থবারের মতো $1 বিলিয়ন আয়ের ছবি উপহার দিলেন। ক্যামেরনই এখন পর্যন্ত একমাত্র নির্মাতা যার ঝুলিতে রয়েছে 3টি $2 বিলিয়ন বেশি আয় করা ছবি। গেল বছর বিশ্ব সিনেমা দেখেছে বিনোদনের নতুন সব সংজ্ঞা, রঙিন পর্দা আর লাইট ক্যামেরা অ্যাকশনের দোলাচল। অ্যাকশন থ্রিলার থেকে শুরু করে পারিবারিক ড্রামা, সিনেমা প্রেমীদের তৃষ্ণা মেটাতে কমতি ছিল না কোনো কিছুতেই। চলুন দেখে আসি সারা বছর কাঁপানো কিছু সিনেমার গল্প। Beloved countries. Will you be brave? লুই ঝাও পরিচালিত সিনেমা হ্যামলেট নজর কেড়েছিল দর্শকদের। উইলিয়াম শেক্সপিয়ারের পুত্রের মৃত্যু এবং এক শোকাতুর পরিবারের মানবিক টানাপোড়েন নিপুণভাবে ফুটে উঠেছে এই সিনেমার গল্পে। পল মেসক্যাল ও জেসি বাকলির অভিনয় সিনেমাটিকে করে তুলেছে এবছরের অন্যতম স্পর্শকাতর এক উপাখ্যান। ডার্ক কমেডি, থ্রিম, বুদ্ধিমত্তা আর পুঁজিবাদ নিয়ে ব্যঙ্গাত্মক সিনেমা নো আদার চয়েস এবং সোশ্যাল মিডিয়ার বিপজ্জনক আসক্তি নিয়ে লার্কার নজর কেড়েছে বিশ্বের দর্শকদের। পলিটিক্যাল থ্রিলার নিয়ে নির্মিত দ্য সিক্রেট এজেন্ট সিনেমাটিও ছিল বেশ প্রশংসিত। ক্লেবার মেন্ডোনসা ফিলহো পরিচালিত এটি একটি নিও নোয়ার চলচ্চিত্র, যা হলো ব্রাজিলের সামরিক সৌর শাসনের প্রেক্ষাপটে নির্মিত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওয়াগনার মোরা। এই চলচ্চিত্রটি ভিজুয়াল স্টাইল, রাজনৈতিক গভীরতা এবং ক্লাসিক থ্রিলার ঘরানার মিশ্রণের জন্য সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে। পারিবারিক গল্পের হ্যামলেট থেকে শুরু করে রুদ্ধশ্বাস পলিটিক্স জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের 83তম আসর। হলিউড চলচ্চিত্র ও বিশ্ব টেলিভিশন তারকাদের সারা বছরে কাজের স্বীকৃতি স্বরূপ দেয়া হয় এই সম্মানজনক পুরস্কার। এবার শ্রেষ্ঠ পরিচালক ও প্রযোজক সহ সর্বোচ্চ 4 ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার চলচ্চিত্রটি। এছাড়া সেরা অভিনেতার খেতাব পেয়েছে টিমোথি শালামে ও সেরা অভিনেত্রীর পুরস্কার পান রোজ বার্ন।
83তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস। তারকাবহুল ঝলমলে এই অনুষ্ঠানে রেড কার্পেটে পা রাখেন লিওনার্দো ডিকাপ্রিও, জেনিফার লোপেজ, ডোয়াইন জনসন সহ খ্যাতনামা তারকারা। গণমাধ্যম ও দর্শকদের উপস্থিতিতে চাঁদের হাট বসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্থানীয় একটি হোটেলে। অনুষ্ঠানে 4টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে হলিউডের তারকা অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিও অভিনীত পলিটিক্যাল থ্রিলার ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। মিউজিক্যাল ও কমেডি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এটি। You guys are being so ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার মুভির সুবাদে সেরা পরিচালক ও সেরা প্রযোজক দুটিরই খেতাব জিতেছেন পল থমাস অ্যান্ডারসন। এতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন টিয়ানা টেলর। এছাড়া ড্রামা ক্যাটাগরিতে বেশ কয়েকটি পুরস্কার পায় উইলিয়াম শেক্সপিয়রের পরিবারের ঘটনা অবলম্বনে নির্মিত হ্যামনেট। সেরা চলচ্চিত্রের খেতাব পেয়েছে এটি। এতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে পড়েছেন জেসি বাকলি। এছাড়াও পার্শ্ব অভিনেতা হিসেবে সবাইকে চমকে দিয়েছেন ওয়েন কুপার। অ্যাডোলেসেন্স খ্যাত এই তারকা দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোবস জয়ের রেকর্ড গড়লেন। এবারের আয়োজনের মূল আকর্ষণ ছিল মিউজিক বা কমেডি ক্যাটাগরিতে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার। জুরি সিক্রেট এজেন্ট ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ওয়াগনার মৌরা। টেলিভিশন শাখার 2 ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে যথাক্রমে দ্য পিট ও দ্য স্টুডিও। এছাড়া এই ছিল আমাদের এবারের আয়োজন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি মিতু খন্দকার বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই দিনে একই সময়। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রিনের চোখে বিনোদন দেখতে সঙ্গেই থাকুন।